সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন খায়রুল আনোয়ার, সিনিয়র সাংবাদিক। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবো, তবে যাবার আগে আমরা একটু পত্রিকার শিরোনামগুলো জেনে নিই। দৈনিক প্রথম আলো, সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু, প্রাণবন্ত পরিবেশে শুরু হয় ত্রয়োদশ সংসদের অধিবেশন। যুক্তি বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই সংসদের প্রধানমন্ত্রী। আরও 6টি ট্যাঙ্কার হামলা, তেলের বাজার আবার অস্থির, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা। আমার দেশ, রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট, 6 ট্যাঙ্কার ইরানের হামলা, তেলের বাজার অস্থির। দৈনিক ইত্তেফাক, রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়ে নানা স্লোগান, হট্টগোল, ওয়াকআউট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উত্তেজনা। ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু সংসদের রাষ্ট্রপতি। দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু, এই সংসদ জনগণের। সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমান। সমকাল, প্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র। যুগান্তর, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী। সংসদে রাষ্ট্রপতির ভাষণ, আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বিদায় নেয়। জনপ্রত্যাশার সংসদীয় রাজনীতি, উত্তাপ সংযমে নবযাত্রা। মানবজমিন, প্রাণবন্ত সূচনা, সংসদে প্রেসিডেন্টের ভাষণ ঘিরে উত্তাপ, বিরোধী দলের ওয়াকআউট, হাফিজউদ্দিন স্পিকার। হরমুজ প্রণালী বন্ধই থাকবে, ঘোষণা ইরানের। সড়ক, রেল ও নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ। কালের কণ্ঠ, নতুন উদ্যমে গণতন্ত্রের পথে, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোস্তফা কামালের। দৈনিক কালবেলা, শ্রমিক অসন্তোষের সংখ্যা 180 গার্মেন্টস কারখানায়, ওয়াকআউট দিয়ে শুরু হলো দীর্ঘ প্রতীক্ষার সংসদ। বাংলাদেশ প্রতিদিন, প্রথম দিনই উত্তপ্ত সংসদ, আমলাতন্ত্রে বন্দী টেকসই পরিকল্পিত উন্নয়নের স্বপ্ন। দেশ রূপান্তর, প্রাণবন্ত শুরু, ওয়াকআউটে শেষ, স্পিকার ও ডেপুটি স্পিকারের চমক। নয়া দিগন্ত, সূচনায় প্রাণবন্ত, উত্তাপে শেষ। ইনকিলাব, কাঙ্ক্ষিত সংসদের যাত্রা শুরু, প্রেসিডেন্টের ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট। সংসদকে যুক্তিতর্ক এবং সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান প্রধানমন্ত্রী। বণিক বার্তা, রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদের প্রথম দিনই হট্টগোল, সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু, প্রধানমন্ত্রী। জ্বালানি স্থাপনা ও জাহাজে হামলা অব্যাহত, তেলের দাম আবার $100 ছাড়িয়েছে। ডেইলি স্টার, এ ফ্রেশ স্টার্ট ফর পার্লামেন্টারি ডেমোক্রেসি। ইরানিয়ান স্ট্রাইকস রয়্যাল এনার্জি মার্কেটস। ডেইলি অবজারভার, 13th জাতীয় সংসদ ওপেন্স উইথ হোপ অ্যামিড নিউ লিডারশিপ, হাফিজ ইলেক্টেড স্পিকার, কায়সার ডেপুটি স্পিকার। নিউ এজ, 13th জাতীয় সংসদ মেইডেন সেশন বিগিনস অ্যামিড ওয়াকআউট। মোটা দাগে এই ছিল সংসদ, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে, সেটিকে মূলত হেডলাইনে জায়গা পেয়েছে। গতকাল যে অধিবেশন শুরু হলো সেটি এই প্রথম দিনের অধিবেশনেই বিরোধী দল ওয়াকআউট করেছে রাষ্ট্রপতির ভাষণ কেন্দ্র করে। এর আগে এরকম ঘটনা ঘটেনি। রাষ্ট্রপতির ভাষণ এবং ফ্যাসিবাদে আমলের যে সেগুলো নিয়ে ওয়াকআউট করছে। প্রথম দিনের সংসদকে আসলে কীভাবে পর্যালোচনা করবেন? ধন্যবাদ। প্রথম দিনের সংসদ বিভিন্ন কারণে একটা বৈশিষ্ট্যমণ্ডিত। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার বিএনপি আবার দুই দশক পর, মানে 20 বছর পর আবার সরকারি দলের আসনে বসলো এবং তারেক রহমান প্রথমবারের মতো সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হলেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে জামাতে ইসলামে এবার বিরোধী দলের আসনে বসেছে। আমরা এর আগে দেখেছি সাধারণত 91, 96, 2001 হয়তো সরকার গঠন করেছে বিএনপি, বিরোধী দল ছিল আওয়ামী লীগ। এবার তার ব্যতিক্রম হয়েছে, জামাত তার সংখ্যাগরিষ্ঠতার কারণে এবার বিরোধী দলের আসনে বসেছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে স্বাভাবিক আওয়ামী লীগের উপস্থিতি ছিল না। আর বিভিন্ন ক্ষেত্রে এটার কিছুটা বৈশিষ্ট্য আছে যে ধরেন আপনার স্পিকার সাধারণত বা ডেপুটি স্পিকার এরা শপথ বাক্য পাঠ করান, কিন্তু এবার স্পিকার
নিরুদ্দেশ এবং ডেপুটি স্পিকার মামলার আসামি হয়ে কারাগারে আছে। তো সেক্ষেত্রে একজন সভাপতি নির্বাচিত করে, চেয়ার খালি ছিল প্রথমে, কিন্তু আপনি লক্ষ্য করেছেন পরে প্রবীণ নেতা খন্দকার মোশাররফকে সভাপতি করা হয়, উনি স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন, পরে তার রাষ্ট্রপতির কাছে শপথ নেন। এবং স্পিকার যিনি হয়েছেন তিনি হচ্ছেন মেজর হাফিজ বীর বিক্রম। উনি 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সম্ভবত। আর এই রেকর্ড কারণ ওনার বাবা একজন বরেণ্য রাজনীতিবিদ, ডক্টর আজহারউদ্দিন, উনি বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। তো সেক্ষেত্রে হাফিজউদ্দিনের তেমনি অনেক বর্ণাঢ্য তার জীবন। উনি আপনার সামরিক কর্মকর্তা ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারপর আপনার ভালো একজন ক্রীড়াবিদ ছিলেন। তো সেক্ষেত্রে 7 বার সংসদে এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু এটা একটা বিষয় ছিল। আর রাষ্ট্রপতি তো চিরাচরিত প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন আর কি। এটা কিন্তু এই ভাষণটা কিন্তু আসলে রাষ্ট্রপতির ভাষণ না, রাষ্ট্রপতি পাঠ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলে। এটা একটা অনেক আগে একটি করেছে, সেক্ষেত্রে তো এটা চলে আসছে। একটা হচ্ছে নতুন সরকার সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন, আবার ইংরেজি নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকে। এক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণের যেটা বলা হচ্ছে বিভিন্ন সমালোচনা হচ্ছে, এখানে তার করার কিছু নেই, একটি বিষয়। আর যদি ওয়াকআউট বলেন যে প্রথম অধিবেশন, এমনি যেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সংসদই হবে সব কিছুর কেন্দ্রবিন্দু। এটা একটা যদি এটা থাকে আর কি আসলে, যে সংসদকে প্রাণবন্ত করা, কার্যকর করা, বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করা, সেখানে সেটাকে প্রাধান্য দেওয়া, আইন পাশ করা, এগুলো যদি সংসদকে আসলে এর আগে হয়েছে বিগত বিভিন্ন সময় আমরা দেখেছি সংসদ কার্যকর বা হয়নি বলে কিন্তু আমাদের গণতন্ত্র ব্যাহত হয়েছে, এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে সরকারের পালাবদল ঘটেছে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু 2-3টি সরকার ছাড়া আর কোনো সরকার পালাবদল ঘটেনি এই সংসদীয় রাজনীতিতে, এবং আমাদের এক ধরনের রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পেয়েছে এবং ব্যর্থতা বলতে পারে রাজনৈতিক দলগুলোর, যে স্বাভাবিক প্রক্রিয়ায় সরকারের পালাবদল ঘটেনি এবং সংসদও মানে কার্যকর থাকেনি আর কি। তো সেটা যদি করা যায় ভালো। আর প্রথম দিনে ওয়াকআউট এটার নজিরই কিন্তু নেই বললে চলে আর কি। তো সেক্ষেত্রে এটা একটা ঘটনা, এবং তার আগে থেকে বলছিল তার রাষ্ট্রপতির অভিশংসন চাচ্ছিল এবং তার ভাষণ ওয়াকআউট করেছে। আবার এক্ষেত্রে কিন্তু সমালোচনা হচ্ছে যে তাদের এই ভূমিকা নিয়ে, কারণ তারা তো যারা এখানে এনসিপিরও আছেন কয়েকজন, তারা তো এই রাষ্ট্রপতির কাছেই তাদের কেউ কেউ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই সরকার উপদেষ্টা পরিষদ যে সরকার ছিল, প্রফেসর ইউনূসের যে সরকার ছিল, সেই সরকার এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার কাছে শপথ নিয়েছেন। তো সেক্ষেত্রে আবার ওনার ব্যাপারে আপত্তি করাটা তো এটা তো ঠিক মানে এক ধরনের স্ববিরোধিতা বা দ্বিমুখী নীতি আর কি। আরেকটি ঘটনা, সেটা সবার দৃষ্টিগোচর হয়েছে এবং এটা খুব সমালোচনা হচ্ছে, সমালোচনা হওয়ার মতো বিষয় আর কি। রাষ্ট্রপতি ভাষণ শুরুতে একটা রেওয়াজ হচ্ছে যে জাতীয় সঙ্গীত বাজানো হয়, কিন্তু দেখা গেল সেখানে জামাত ইসলাম প্রথম দিকে কিন্তু তারা সেখানে প্রথমে দাঁড়ায়নি, কিন্তু তারা সেটির মনে একটা ব্যাখ্যা রয়েছে যে সাউন্ড সিস্টেমে সাউন্ড সিস্টেম, এটা তো বললে হবে না, বিএনপি তো দাঁড়িয়েছে সাথে সাথে যখন ঘোষণা করা তখন যে রাষ্ট্রপতি ঢোকার কারণে সরকারি দল আগেই দাঁড়িয়েছিল কথা বলা হচ্ছে, দাঁড়িয়েছিল, কিন্তু তারা তো সেটা করেনি। পরে হাসনাত আব্দুল্লাহ উনি এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে তার ইঙ্গিতে পরে তারা দাঁড়িয়েছে। তো এই বিষয়টা তো আসলে একেবারেই সংগীতের প্রতি তাদের এক ধরনের অবমাননা বলা চলে আর কি। তো সবকিছু দেখা যাক, শুরু হয়েছে, আবার রোববার অধিবেশন বসবে। এই যেহেতু জাতীয় সংসদের বিষয়টা আনলেন যে 1.5 বছরের বেশি সময় হয়ে গেল একটা জাতীয় সংসদকে প্রস্তুত করতে পারলো না। আমরা কালকে দেখলাম সাউন্ড সিস্টেমের ব্যাপক সমস্যা আমরা দেখলাম, ফলে স্পিকার কি বলছেন এবং পরবর্তী স্পিকারকেও আলাদা মাইক্রোফোন ব্যবহার করতে হয়, অর্থাৎ সাউন্ড মারাত্মক কিসের কারণে সাউন্ড সিস্টেমের কারণে সংসদ সদস্যরা ঠিকমতো শুনতে পাচ্ছিলেন আসলে কে কি বলছেন না বলছেন। 1.5 বছরেও কেন এটি আসলে, এই বিষয়টা আমার মনে হয় একটা তদন্ত হওয়া দরকার যে কেন এরকম হলো। কারণ এরকম নির্বাচন হয়েছে, সংসদ বসবে, সেটা তো একটা জানা বিষয়। তো সেখানে কেন এটা ঘটলো, কোথায় এটার ত্রুটি, কারা এর জন্য দায়ী, সেই বিষয়টা আমার মনে হয় দরকার। কারণ এটা একটা আসলে প্রথম দিন এটা কিন্তু দারুণভাবে সংসদের কার্যক্রমকে ব্যাহত করেছে। প্রথম দিনে সংসদ অধিবেশনটা যেভাবে হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে টেলিভিশনে যারা দেখেছেন তারা সংসদকে খুব প্রাণবন্ত দেখেছেন, কিন্তু যারা গ্যালারিতে ছিলেন তারা এই জিনিসটা এটা দেখেনি, সেটা বিভিন্ন আলোচনায় আসছে। তো এটা তো একটা মানে দুঃখজনক কথা, একটা এলোমেলো মনে হয়েছে অনেক ক্ষেত্রে। আপনি মনে হচ্ছে যে একটা ঠিক কোথায় যেন একটা সমস্যা হচ্ছে। তো যারা টেলিভিশন থেকে তারা বুঝতে পারেনি, কিন্তু যারা এখানে ছিলেন, গ্যালারিতে ছিলেন এবং কি সংসদ সদস্যদের অনেকেই হয়তো সেই সাউন্ড সিস্টেমের কথা কিন্তু বলেছেন তারা যে শুনতে পাচ্ছেন না তারা। তো এই বিষয়টা আমার মনে খতিয়ে দেখা দরকার। সংসদে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে যেরকম বিরোধী দল হট্টগোল করেছে, তেমনি আমরা সংসদে যদি আমরা দেখি যে শোক প্রস্তাবটি রয়েছে, সেখানেও
মানবতা বিরোধী অপরাধে যাদের ফাঁসি কার্যকর তাদের বিষয়ে এটারই একটা প্রশ্ন উঠেছে এবং এটা আমার মনে হয় এটা ঠিকই যে মানবতা বিরোধী যাদের সাজা হয়েছে স্বাধীনতা যুদ্ধে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার কারণে সাজা হয়েছে তাদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করাটা এটা সমস্ত জামাতের তো সেভাবেই হয়েছে জামাতের তো কি বলবো চাপের কারণে হোক বা তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে চাপের কারণে রেওয়াজ হতে পারে, এটা হতে পারে, করেছেন আগে সংসদ সদস্য ছিলেন সেটাও হতে পারে, সেটি কিনা কিন্তু সেটা হতে পারে যে এটা আসলে বিতর্কের বাইরে কিনা যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন সেটি সেই কারণেই রেওয়াজ অনুযায়ী হয়েছে, হয়েছে যেহেতু তাদের ব্যাপারে একটা মানে তাদের কার্যক্রম নিয়ে একটা ব্যাপার আছে, সমালোচনা আছে যুদ্ধাপরাধের দায়ে, তো সেক্ষেত্রে সেটা সমালোচনা হচ্ছে। আমরা যদি একটু প্রধানমন্ত্রীর ভাষণটি দেখি যে সংসদকে কার্যকর করার কথা তিনি বলেছেন, আপনিও সেটি বলেছেন। এই সংসদকে আসলে কিভাবে কার্যকর করবেন বিরোধী দলের সাথে মিলে একত্র হয়ে তিনি যেটি বলছেন সব আলোচনা বা সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সংসদ গণতান্ত্রিক ধারায়, সেটি কিভাবে তিনি কার্যকর করবেন? কারণ তিনি দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা আসলে কি মনে হচ্ছে আপনার কাছে? সংসদকে কার্যকর করতে হলে আসলে সরকারি দল বিরোধী দল দুই দলেরই ভূমিকা থাকতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন যে সরকারি দল থেকে বলা হয়েছিল ডেপুটি স্পিকার একটি পদ জামাত ইসলামকে দেওয়া হবে, কিন্তু জামাত ইসলাম কিন্তু এখন পর্যন্ত সেই পদ গ্রহণের ব্যাপারে কিন্তু কোনো সাড়া দেয়নি। এক্ষেত্রে তারা বিভিন্ন রকম বক্তব্য ব্যাখ্যা দিচ্ছে আর কি। তো উভয় দলের উপরই এটা নির্ভর করছে। আর কার্যকর আইন প্রণয়নের বিষয়টা তো আছেই, তার বাইরে যদি এই ধরনের ওয়াকআউট হতে পারে। কিন্তু একটা বিষয় হলো কি এর আগে সংসদে বিভিন্ন সময় দেখা গেছে আগের সংসদগুলোতে যে একটা পর্যায়ে যে কিন্তু সংসদে একটা বয়কট করে, তারা দীর্ঘস্থায়ী হয় সেই বয়কটটা, তাতে তো একতরফা হয়ে যায় সংসদ, সেটা যাতে না হয় আর কি। আইন প্রণয়ন, জাতীয় সমস্যা, তারপর আপনার আমাদের আঞ্চলিক যে বিষয়গুলো আছে, দেশের বিভিন্ন সমস্যা জনপ্রতিনিধিরা তুলে ধরেন তার এলাকার সমস্যাটা, সেটা যদি সেভাবে হয় তো সেটা তো সেভাবে প্রাণবন্ত হবে এবং সংসদকে কার্যকর করার জন্য যেগুলো দরকার, সংসদের কমিটিগুলো কিন্তু আজকে 5টা কমিটি গঠন করা হয়েছে আপনি দেখবেন। সেক্ষেত্রে যদি বিরোধী দলকেও মানে স্থান দেওয়া হয় এবং বলা হয়েছে কিছু সংসদীয় কমিটিতে বিরোধী দলকে সভাপতি, যেটা আগে কিন্তু হয়েছে দুই একটা সংসদের ক্ষেত্রে হয়েছে যে বিরোধী দলকে আপনার সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে, সেক্ষেত্রে যদি সেই সভাপতি করা হয় এবং ওই কমিটিগুলোকে যদি খুব কার্যকর করে, এটা কিন্তু একটা বড় ব্যাপার আর কি। সংসদ বিরোধী আলোচনা, ওয়াকআউট, বয়কট এগুলো হয় সেটা তো আসেই, তার বাইরে সংসদীয় কমিটি যেগুলো সেগুলো যদি কার্যকর করে সেটা এক ধরনের জবাবদিহিতার বিষয় থাকে। কিন্তু সংসদীয় কমিটিগুলো কিন্তু সরকারি কর্মকর্তাদের অনেক সময় ডেকে পাঠায়, তাদের অনিয়ম নিয়ে কথা বলে, সেই জিনিসটা যদি করা যায় মানে সেটা হওয়া দরকার। এটা আমি জানি না এখন পর্যন্ত এই নতুন সংসদ তো মাত্র সেটা যদি করে করা হয়েছে, তো সেটা যদি হয় সেইভাবে একটা ভূমিকা রাখতে পারে সংসদীয় কমিটিগুলো যেগুলো পরে গঠন করা হবে। আর ক্ষেত্রে তো আছে প্রতিদিনের যেমন রোববার বসলে আমরা বুঝতে পারবো যে সংসদের এটা কার্যক্রমটা কীভাবে পরিচালিত হবে। আর প্রধানমন্ত্রী এবং বিএনপির সংসদ নেতা যিনি উনি তো বলেছেন যে সংসদে যাতে সদস্যরা সময় মতো উপস্থিত থাকে এবং সংসদে যেন নিয়ম কানুন রেওয়াজ সেগুলো তারা মেনে চলে, একটা সংসদীয় কমিটির বৈঠকে বলেছেন। তো অন্যভাবে জামাত ইসলাম কিছু সিদ্ধান্ত নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখবো আগামী দিনগুলোতে যে আসলে রোববারের অধিবেশনের তার কিছুটা প্রতিফলন দেখব। প্রথম দিনে বিরোধী দলের সংসদের বক্তব্যে একটা বিষয় হচ্ছে জুলাই সনদ বা সংস্কার প্রস্তাবগুলো তারা আলোচনায় এনেছেন। তারা 24-এর যেসব শহীদ হয়েছেন তাদের বিষয়গুলো উল্লেখ করেছেন এবং তারা বলেছেন যে একটা উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ইনসাফ ভিত্তিক একটি সংসদীয় কার্যক্রম তারা চান। সেই দাবিটি বা এই যে গণপরিষদ গঠনের এই বিষয়টিও তারা উল্লেখ করেছেন। সংস্কারের যে বিষয়গুলো বিএনপিও বলেছে তারা জুলাই সনদে যে অঙ্গীকার রয়েছে সেটি তারা বাস্তবায়ন করবে, সেটির কেন্দ্রবিন্দু সংসদ হচ্ছে কিনা, প্রথম দিনে সে ধরনের আলামত দেখেছেন কিনা সেটা এখনই বলা যাবে না প্রথম দিন আলামত দেখেন। কারণ বিএনপি তো এক্ষেত্রে নিজস্ব বক্তব্য তারা দিয়েছে কিন্তু যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা যে সমস্ত ক্ষেত্রে তাদের অঙ্গীকার করেছে, কারণ তারা জুলাই সনদ স্বাক্ষর করেছে, কিন্তু সেখানে তারা কিন্তু বলেছে অনেক বিষয়ে যে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সে নোট অফ ডিসেন্ট যেখানে দেওয়া ছিল সেক্ষেত্রে তো তারা অগ্রসর হবে না। কিন্তু তার বাইরে যেটাতে তারা একমত হয়েছে সেটা তারা করবে পর্যায়ক্রমে, সেটা বলা হয়েছে যে সেক্ষেত্রে আমরা জুলাই সনদ নিতে তাদের তো দ্বিমত নেই, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের মানে অবজারভেশন ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, তো সেক্ষেত্রে সেভাবে তারা অগ্রসর হবে। তো আমরা জুলাই সনদে বাস্তবায়ন তো মানে দেশের জনগণও চায়, হ্যাঁ, সংস্কার চায়। তো সেই বিষয়গুলো আপনার সংস্কারটা কোন ধারে অগ্রসর হবে, কারণ বিগত সরকার তো অনেকগুলো সংস্কার কার্যক্রম কমিটি গঠন করেছিল,
কিন্তু দু একটা ক্ষেত্রে চালাবেন, বিচার বিভাগের আরও কিছু ক্ষেত্রে হয়তো কিছু তারা বাস্তবায়ন করেছে। অধ্যাদেশগুলো আছে, সেই অধ্যাদেশগুলো আমরা দেখবো যে অধ্যাদেশগুলো যদি অনুমোদন হয়, পাশ হয় সংসদে, সেখানে কি আছে সেটা একটা দেখার বিষয় আছে। আর বিগত অন্তর্বর্তী সরকারের গঠন করা সংস্কার কমিশনগুলোর দিকে তারা হাত দেবে কিনা, কারণ ওগুলো কিন্তু কোনোটাই কোনো কিছু কার্যকর হয়নি। আপনি যদি বলেন নারী সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, মিডিয়া সংস্কার কমিশন, এই সরকার সেই ক্ষেত্রে কতটা কী করে সেটাও দেখার বিষয় আছে। আর বিচার প্রক্রিয়া তো যদি বলেন যে অনেকগুলো বিষয়, যে জুলাই সনদে বিচার তো চলমান, বিচার তো বেশ কিছু বিষয় ইতিমধ্যে রায় হয়ে গেছে। আর সংসদ নির্বাচন তো হয়েছে, নির্বাচন সংসদ গঠিত হলো, সরকার গঠিত হয়েছে। তো এইভাবে আমাদের আগামীগুলোতে দেখতে হবে যে জুলাই সনদের কোন কোন ধারাটা বা কোন কোন বিষয়গুলো আমরা মানে বাস্তবায়ন হচ্ছে, সরকারি দল করছে এবং কোনটা করছে না, সেটা দেখার বিষয় আছে। আমরা যদি একটু পিছনের সঙ্গে তুলনা করি, আগের সংসদগুলোর সঙ্গে এই নতুন ত্রয়োদশ সংসদের যদি একটু তুলনা করতে চাই, বিরোধী দল সরকারি দল দুদলই কালকে ভাষণ দিয়েছেন, তারা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়ার উপরে তারা আলোচনা করেছেন, তারা জুলাই শহীদদের উপরে আলোচনা করেছেন। ব্যতিক্রম ধর্মী আসলে কিছু মনে হয়, আমরা যদি মানে দুটি দলের ভূমিকা আলাদা করেন, সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকা, দুটি দলের ভূমিকা যদি আলাদা করে বিশ্লেষণ করেন একটু। আলাদা মানে সরকারি দল তো তাদের মানে অবস্থান থেকে তারা বক্তব্য রেখেছে, প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং মির্জা ফখরুল বক্তব্য রেখেছেন। এদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বক্তব্য রেখেছেন। আবার আপনার ছাত্র আন্দোলন অন্যতম চিফ হুইপ নাহিদ ইসলাম, যিনি ছাত্র এনসিপির আহ্বায়ক, তরুণদের যে দল, সে দলের ওই বিগত আন্দোলনের আমাদের বড় ধরনের ভূমিকা ছিল যে যাদের, তার অন্যতম উনি, তো উনিও বক্তব্য রেখেছেন। তো শুরুটা আমার কাছে মনে হয়েছে ভালোই মনে হয়েছে। হ্যাঁ, ওয়াকআউটের প্রসঙ্গটা যদি বাদ দিতে, স্বাভাবিক এর সংসদের রীতি তাদের অবস্থান থেকে তারা ওয়াকআউট করেছে। তারা যেহেতু মানে রাষ্ট্রপতির ব্যাপারে তারা এক ধরনের তাদের বক্তব্য আছে এবং তারা ফ্যাসিস্ট সরকার দোষর মনে করে রাষ্ট্রপতিকে, কিন্তু সেক্ষেত্রে আবার যে বললাম যে একটা বক্তব্য এসেছে যে তারা তো শপথ নিয়েছিল রাষ্ট্রপতির কাছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শুরুটা একেবারে যে খারাপ হয়েছে এটা বলবো না আর কি। সব কিছু মিলে আমার মনে হয় যে আগামী দিনগুলোতে যদি সংসদে তাদের অংশগ্রহণটা থাকে বিরোধী দলের এবং সরকারি দলের, এবং সংসদে এর আগে আমরা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠতা যারা অর্জন করে 2/3 হলে অনেক সময় সংসদে কিন্তু সংসদ সদস্যরা ঠিকমতো উপস্থিত যান না অনেক সময়, যে কোরাম তো হবেই, এটা যাতে না হয় আর কি। তো সেক্ষেত্রে হয়তো নিশ্চয়ই সংসদ নেতা নজরদারি করবেন, চিফ হুইপ আছেন উনি নজরদারি করবেন, যাতে সংসদটা যখন বসবে আমরা দেখতে চাই যে সেটা কার্যকর হচ্ছে, আলোচনা হবে, সমালোচনা হবে, বাদ প্রতিবাদ হবে, ওয়াকআউট হবে, এইভাবে সংসদটা কার্যকর করার একটা, সেটা আগামী দিনগুলো দেখতে হবে। একদিনই কিন্তু বিগত সংসদের সাথে আপনি তুলনা করতে পারবেন না, এটা দেখার অপেক্ষা থাকতে হবে আমাদেরকে। আর যে বললাম যে অবস্থানগত দিক থেকে তো ভিন্নতা, যেরকম কার্যক্রম নিষিদ্ধ থাকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই কিন্তু, তাই না? তো এই বিষয়টা আছে। আর স্বতন্ত্র যারা নির্বাচন করেছেন তাদের এখন তাদের ভূমিকাটা কী হবে? 7 জন সদস্য নির্বাচিত হয়েছে, কয়েকটা আসনে সংসদের মানে 2টা আসন মানে এখনও ফলাফল হয়নি। স্বতন্ত্র সদস্যদের ভূমিকা হয়তো স্বতন্ত্রভাবে থাকবে না, তারা যে দলের বিদ্রোহী প্রার্থী বা অন্য দল থেকে নির্বাচিত সেখানে তারা যোগদান করবে, সেটাও দেখার বিষয় আছে আর কি। নারী সংসদরাও তো নির্বাচিত হননি এখন পর্যন্ত, মানে তাদেরকেও তো নির্বাচিত করা, সেটাও নির্বাচনের বিষয় আছে, সেটা একটা মানে কিন্তু হচ্ছে কি যে মানে এই নারী নির্বাচিত আগের মতোই 50টি থাকবে না, জুলাই সনদ বা সেটি কেন্দ্র করে আবার বাড়ানো হবে, সেটাও একটা দেখার বিষয় আছে। তবে সংরক্ষিত এত মানে রেখেছে, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো যে আপনারা আমাদের যে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু নারীদের ঠিক সেইভাবে মূল্যায়ন করেন, তারা একদম উপেক্ষিত থেকে গেছে। হ্যাঁ, যেমন জামাতে ইসলামী কিন্তু তারা জুলাই সনদের কথা এত বারবার তারা উচ্চারিত করতেছে, তারা সবচেয়ে মানে এনসিপি এবং তারাই বেশি সোচ্চার, কিন্তু দেখা গেল যে এনসিপি অবশ্য দুজন দিয়ে দিয়েছে, কিন্তু জামাত ইসলামকে একজনকেও দেয়নি। তারা 225 জনকে তারা প্রার্থী ঘোষণা করেছিল, 5% হিসেবে তাদের তো 10 জন 12 জন 13 জন দেওয়ার কথা, তারা কিন্তু একজনই দেননি। হ্যাঁ, সেক্ষেত্রে জামাতের আমির বলেছেন যে আমরা উই আর প্রিপেয়ারিং, আমরা তৈরি করতেছি। তো এটা তো কোনো গ্রহণযোগ্য বিষয় হলো না। আর সংরক্ষিত নিয়ে একটা বিতর্ক আছে যে সংরক্ষিত কেন হবে, সংরক্ষিত কোটা কমিয়ে বরং সেখানে সরাসরিভাবে যাতে মনোনয়ন দেওয়া হয়, তারা যাতে এবং দেখবেন যে আপনি বিএনপি থেকে কিন্তু বেশ কয়েকজন জিতে আসছেন, সমস্ত 11 জন কি 12 জন এরকম বিএনপি থেকে সরাসরি নির্বাচন করে কিন্তু জিতে আসছেন, তার ভিতরে অনেকে মন্ত্রীও হয়েছে। তো সেক্ষেত্রে তো নারীদেরকে একটা অবমূল্যায়ন করা যে তারা ভোটে জিতে আসতে পারবে, এটা তো ঠিক না। বিএনপি যে কজন মনোনয়ন দিয়েছে তার ভিতরে তো অধিকাংশ জিতে আসছে। তো এটা তো মানে দৃষ্টিভঙ্গির অভাব আমার মনে হয়।
জামাতের এর আগে আমরা নারী ভাইস চেয়ারম্যান দেখেছি, মানে কিন্তু তাদের রাজনীতিতে মানে সংসদে তাদেরকে দলের ভিতরে কখনোই তাদের প্রার্থী দেখিনি। তো এটা কেন তাদের এই ধরনের ঠিক বোঝা যাচ্ছে না। আর তো আমাদের তো ঘোষণা দিয়েছেন যে দলের প্রধান কখনো নারী হতে পারবেন না। এটা তো দুঃখজনক, তাই না? যে দেশে আপনার আমাদের দুজন মানে নারী প্রধানমন্ত্রী ছিলেন, নারী নেতৃত্ব ছিলেন, সেখানে এই ধরনের দৃষ্টিভঙ্গি তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা যদি একটু ইরানের যুদ্ধের দিকে, যদি ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এর ফলে তেলের বাজার এখন অস্থির হয়ে রয়েছে, যদিও মাঝখানে কয়েক ডলার দাম কমলো, আবার তেলের দাম বাড়তে শুরু করছে, সেটির একটি প্রভাব এরই মধ্যে বাংলাদেশে পড়ছে এবং এটি আসলে চলমান থাকলে অর্থনীতিতে তো বড় একটা আঘাত আসবে। এর সঙ্গে আমরা যদি দেখি যে ডলারের দামটার এরই মধ্যে পতন শুরু হয়েছে, ডলারের দামটা বেড়েছে বাংলাদেশে বাজারে 1 টাকা করে দীর্ঘদিন ডলারের দামটা কিন্তু ধরে রাখা গেছিল, কিন্তু এবার ধরে রাখা যাচ্ছে সম্ভবত মানে এই যুদ্ধের কারণেই হবে। আর তেলের বাজার তো অস্থির, যদিও সরকার থেকে বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে কিন্তু যে জ্বালানি মানে সংগ্রহ করার জন্য। ভারত থেকে আপনি দেখেছেন ইতিমধ্যে যে 5,000 টন ডিজেল পাইপলাইনে এসছে, আরও 5,000 টন আসার কথা। ইতিমধ্যে দুইটা জাহাজ আসছে এবং সরকার বিভিন্ন উৎস থেকে ভারতকে অনুরোধ করছে বাড়তি ডিজেল দেওয়ার জন্য এবং অন্য ইয়ের থেকেও মানে জ্বালানি নেওয়ার জন্য কেউ কেউ প্রস্তাব রাশিয়ার কাছ থেকে আনার চেষ্টা করতে চাচ্ছে ভারতের ইয়ে থেকে। তারপরে আপনার অনেকে বলছেন যে সিঙ্গাপুর, ব্রুনাই এমন কথা হচ্ছে তাদের মাধ্যমে সংগ্রহ করার জন্য। এবং প্রধানমন্ত্রী কিন্তু এই দাম বাড়ানোর জন্য একটা প্রস্তাব সরকারের মন্ত্রী সংশ্লিষ্ট থেকে বলা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সম্মত নেই এখন পর্যন্ত, না এখন দাম বাড়ানো যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে সরকার থেকে যেটা বলা হলো যে আমাদের মার্চ মাস এমনকি এপ্রিল পর্যন্ত আমাদের পাইপলাইনে যা আছে তাতে সংকট হবে না, কিন্তু দেখা গেল একটা মজুতদারি প্রবণতা ব্যবসায়ীদের ভিতর বা যারা সরবরাহকারী তাদের ভিতর লক্ষ্য করা আছে। এবং ব্যক্তিগত পর্যায়ে যারা ডিলার যারা, তারাও কিন্তু কোথাও কোথাও মজুত করার চেষ্টা করছে। আপনি দেখে থাকবেন যে নওগাঁ একটা ঘটনা ঘটেছে যে সেখানে দেখা গেলো যে মাটির নিচে প্রায় 10,000 টন আপনার ডিজেল তারা মজুত করে রেখেছিল। তো এই ধরনের ঘটনা আরও থাকতে পারে। তো এখন এই সংকটটা আছে, তো এটা তো একটা প্রভাব আছে। আর যুদ্ধের ব্যবসাটা যেটা হচ্ছে যে যুদ্ধ কতদিন চলবে আমরা তো সেটা বলতে পারছি না, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মাঝখানে ইঙ্গিত করেছিলেন যুদ্ধ হতে সহসা শেষ হবে, কিন্তু ইরানের থেকে আবার পাল্টা বলা হয়েছে না, যুদ্ধ কবে শেষ হবে সেটা ইরানের উপরে নির্ভর করছে। মানে তাদেরকে যতটা দুর্বল ভাবা হয়েছিল এবং যত সহজ বলা হয়েছে তত সহজ কিন্তু হচ্ছে না বিষয়টা। তারা কিন্তু তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী, আমি যদি হিসাব বলি যে $70 জ্বালানি এখন $100, এবং আমরা যদি এলএনজির হিসাবটা দেখি যেটি স্পট মার্কেটে $7 থেকে $8 ছিল, সেটি এখন $21 বাংলাদেশ এর মধ্যে ক্রয় আদেশ দিয়েছে। $21 প্রায় 3 গুণ দামে তারা। এর চাপটি আসলে অর্থনীতিতে ব্যাপকভাবে পড়বে কিনা, অর্থাৎ একটা মূল্যস্ফীতির শঙ্কা আমরা করতে পারি কিনা? মূল্যস্ফীতি এমনি বেড়েছে, আপনি দেখবেন 9 অতিক্রম করেছে আর কি, আমরা গত বিএসবির যে রিপোর্টে দেখা গেছে। তো স্বাভাবিকভাবেই যদি জ্বালানি তেলের সংকট থাকে তার প্রভাব তো পড়বেই, সেটা পরিবহনের ক্ষেত্রে পড়বে, পরিবহন হলে পণ্য পরিবহনও পড়বে এবং উৎপাদনেও খরচ বেড়ে যাবে। সে উৎপাদন স্বাভাবিকভাবে সেটা আপনার অর্থনীতিতে এটার একটা বড় নেতিবাচক প্রভাব তো পড়বেই। এবং সামনে কয়েক মাস পরে আমাদের বাজেট আসবে, তার ঠিক আগেই মানে সরকারের জন্য একটা মানে কী বলবো, এটাকে দুর্ভাগ্যজনক বলতে হবে যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু এই যুদ্ধটা একটা মানে বিরূপ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। যদিও সামগ্রিকভাবে মানে পুরা বিশ্ব ব্যবস্থার উপরেই, বৈশ্বিক পরিস্থিতির উপরে এটা একটা প্রভাব ফেলতেছে। তো বাংলাদেশ তো তার বাইরে না। আর নতুন সরকার, তার জন্য অর্থনৈতিক দিক থেকে তো এটা একটা সরকার, এটি আসলে সরকারের জন্য একটা বাড়তি চাপ, কারণ সরকারদের কত সামাজিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, যে বিষয়গুলো যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দেবে, সে কৃষি ঋণ মৌকুফ করেছে, অর্থাৎ সে অর্থনীতির যে তার অগ্রগতির যে কার্যক্রমগুলো ছিল সেটিও বাধাগ্রস্ত হবে কিনা, এই বাধাগ্রস্ত হবে কিনা এখনো বলতে পারছি না, কারণ সরকার তো আন্তরিক। সরকার আপনি যেগুলো বললেন তার বাইরে কিন্তু শনিবার প্রধানমন্ত্রী এই যে ধর্মীয় যারা আছেন, ধর্মীয় গুরু যারা আছেন, আমাদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মযাজক যারা, তাদেরকে শনিবার কিন্তু সে আর্থিক যেটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল নির্বাচনের প্রতিশ্রুতি, কালকে মানে শনিবার দিন উনি দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দেওয়ার কথা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তো একটা ঠিক আর্থিক সংশ্লিষ্টতার ব্যাপার আছে, তো একটা বড় ধরনের বাজেটের ব্যাপার আছে। সরকার অর্থ সংস্থানটা কোথার থেকে হবে, ঠিক এই মুহূর্তে বাজেটটাকে নতুন করে তো সরকার রাজস্ব আহরণ কীরকম সেটা দেখতে হবে। আর তেলের বিষয়টা কিন্তু একটা ঠিক, এটা একটা বড় ধরনের বিষয় আর কি, যে কারণ এটার সাথে তো অনেক কিছুই ওতপ্রোতভাবে জড়িত, পরিবহন, উৎপাদন, সব কিছুই। এখন যদি আপনার সরবরাহ যদি ঘাটতি থাকে, তো সরবরাহ ঘাটতি থাকলে তো সেক্ষেত্রে আমাদের মানে কলকারখানার উৎপাদন কম হবে, পণ্য সরবরাহ ব্যাহত হবে।
তো সেটার একটা প্রভাব, নেতিবাচক প্রভাব পড়বে, এটা আশঙ্কা করা যাচ্ছে। আমরা অর্থনীতি পাশাপাশি সরকারের যদি আমরা একটু অভ্যন্তরীণ আরও দুটি চ্যালেঞ্জ যদি একটু দেখি, একটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটি সরকার গঠনের শুরু থেকেই বলছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আমরা যদি বলি স্থানীয় সরকার নির্বাচন, এটিও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে কিনা, মানে আমরা এই দুটি যদি আলাদাভাবে একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, আইন শৃঙ্খলা তো সরকারের একটা প্রথম প্রায়োরিটি, এবং সরকার বলেছে এটার ক্ষেত্রে তারা সর্বোচ্চ দেবে। যেমন মব সন্ত্রাসটার কথা বলা হচ্ছে, মব সন্ত্রাস পুরোপুরি কিন্তু এখনও বন্ধ হয়নি, কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু এখনও মব ঘটনা ঘটছে। কিন্তু আপনি দেখবেন কয়েকদিন আগে ওই যে ছাত্রলীগ অভিযোগ করে একটা ছাত্রকে পিটিয়ে থানায় দেওয়া হয়েছে আর কি। তো সরকার তো কোনোভাবে এটা সরকারের জন্য খুব ভালো কিছু না। তো সরকার রাতারাতি তারা এটা বন্ধ করতে পারবে না, কিন্তু সর্বোচ্চ এক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সামনে ঈদ আছে এবং এই সময় কিন্তু চাঁদাবাজি, ছিনতাই বেড়ে যেতে পারে, তো সেদিকে নজর দেওয়া উচিত। তারপর ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় সেটাও দেখতে হবে। আর আইন শৃঙ্খলাকে অবশ্যই পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে হবে, যেটা বিগত সরকার সেটা করতে পারেনি। কিন্তু বিগত সরকারের ধারাবাহিকতা এসে এখন পর্যন্ত রাতারাতি তো নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন ব্যাপার, কিন্তু এটাকে অগ্রাধিকার দিতে হবে। আর একটি বিষয় আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা ছাড়াও আপনার, আর আমি একটা আইন শৃঙ্খলা আরেকটা প্রশ্ন ছিল, যেমন পুলিশের যেই সংস্কার সেটি তো আসলে পুরোপুরি করা যায়নি, সেটি আসলে করা যায়নি। এই মুহূর্তে আসলে পুলিশকে সেই মানসিকতা তৈরি হয়েছে কিনা যে পুরোপুরি নিয়ন্ত্রণ, আমরা এখনো কিন্তু আমরা সামরিক বাহিনীকে মাঠে দেখছি, সেটিও আসলে উঠানো সিদ্ধান্ত পুলিশের যে মনোবলটা ভেঙে গেছিল ওই জুলাই গণ অভ্যুত্থানের পরে, সেটা কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনা যায়নি বলে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে। যারা দায়িত্বে ছিলেন তারা বলেছেন, কিন্তু সেই মনোবলটা ফিরিয়ে আনতে হবে পুলিশকে। সেই বিষয়টা করে পুলিশকে মনোবল ফিরে আসে। হ্যাঁ, আইন শৃঙ্খলা নির্বাচনের পরেও কিন্তু এই সামরিক বাহিনীর বাইরে থাকাটা, এটা ঠিক আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো কিছু নজির বলে মনে হচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল স্থানীয় সরকার নির্বাচনটা ঈদের পরে বলা হয়েছিল শিডিউল ঘোষণা করা হতে পারে ঈদের পরে। তো সেটা একটা বড় নির্বাচন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ হবে, এবং সেই নির্বাচন কি দলীয়ভাবে হবে না নির্দলীয়ভাবে হবে, সেটাও কিন্তু সিদ্ধান্ত হয়নি। তো সেটা আমরা ঈদের পরে জানতে পারবো। নির্বাচন কমিশন যখন এই ব্যাপারে অগ্রসর হবে, তারা হয়তো শিডিউল ঘোষণা করবে, হয়তো এই পর্যায়ে তারা তালিকা করবে হয়তো কোথায় কোন নির্বাচন হবে। কারণ অনেকগুলো নির্বাচন রয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে, পৌরসভা নির্বাচন রয়েছে। তো সেটা দেখার বিষয় আছে যে আসলে নির্বাচন কমিশনই প্রথমে, এটাতে সরকার সরাসরি নির্বাচনের শিডিউলটা তো নির্বাচন কমিশন ঘোষণা করবে। তো স্থানীয় সরকারটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক কাজ কিন্তু আটকে আছে। আপনি জানেন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা পালন করতে, জন্ম নিবন্ধন, তারপরে আপনার অন্য যে কাজগুলো থাকে এটার ব্যাপারে আপনার এনআইডি, সেই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে বিগত সময়ে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে কাজটা দ্রুত হয়, দেখার বিষয় আছে। আলোচনা অংশ নেওয়ার জন্য খায়রুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।